আসসালামু আলাইকুম। অ্যাডভান্স সায়েন্স ব্যাচের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় অভিভাবকদেরকে আজকের সেশনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে স্টুডেন্টদের পড়াশোনা এবং টিচার এবং গার্ডিয়ানদের রেসপন্সিবিলিটি সবকিছু মিলিয়ে আমাদের আজকে গার্ডিয়ান সমাবেশটা ছিল। তো এই গার্ডিয়ান সমাবেশের মেইন বা চুম্বক অংশ নিয়ে আমরা একটা ছোট সেশন পরিচালনা করব আপনাদের জন্যই, যারা হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আজকে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য। এই সেশনের ৩টা অংশ থাকবে, যে আমরা গত ৪ মাসে আমাদের স্টুডেন্টদেরকে কি শিখিয়েছি বা কি পড়িয়েছি, সেগুলো পড়াতে আমাদের জন্য কেমন এক্সপেরিয়েন্স ছিল, এবং আহ, ভবিষ্যতে আমরা কি কি পড়াবো, ওদের সিলেবাসটা আমরা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে কন্টিনিউ করব, এবং ওদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। পাশাপাশি অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে তাদের রেসপন্সিবিলিটি আপনার সন্তানের প্রতি কি হতে পারে, এই বিষয়টা নিয়ে আমাদের পক্ষ থেকে যে অনুরোধটা থাকবে সেটাও আমরা বলবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। তো আপনারা জানেন আমরা জানুয়ারি মাস থেকে শুরু করার পরে আপনাদেরকে গত গত 4 মাস আমরা আসলে কিভাবে পড়াচ্ছিলাম, এবং এই যে ক্লাস 9-এর যে ব্যাচটা, এই ব্যাচটা পড়াতে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে এটা একটু বলি প্রথমে। সেটা হচ্ছে, আপনারা জানেন নতুন কারিকুলামে কিন্তু আহ, ওরা হচ্ছে ক্লাস 9 থেকে নতুন কারিকুলাম পাচ্ছে, বাট নতুন কারিকুলাম কিন্তু শুরু হয়েছে ক্লাস 6, 7, 8-এ। তো 6, 7, 8-এর যে নতুন কারিকুলাম, এটা কিন্তু আপনার সন্তানেরা ওরা কিন্তু পড়েনি। ওরা কিন্তু শুরুতেই নতুন কারিকুলাম পড়ছে হচ্ছে ক্লাস 9 থেকে। এখন আমি আগের বার যখন আপনাদের সাথে কথা বলেছিলাম তখন আমি এটা দেখিয়েছিলাম যে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা পুরাতন কারিকুলামে 6, 7, 8 পড়েনি তাদের জন্য নতুন কারিকুলামে 9টা পড়া কেন কঠিন। কারণ 6, 7, 8 এর ধারাবাহিকতার একটা অংশ হচ্ছে এই 9, অর্থাৎ এই 9-এর বইয়ে যা যা আছে সেগুলা কিন্তু অনেক ইনফরমেশন বা অনেক তথ্য বা অনেক বেসিক কিন্তু 8-এ আছে। অর্থাৎ এই 8টা যখন একটা স্টুডেন্ট ভালোভাবে শিখতে পারবে তখন কিন্তু তার জন্য ক্লাস 9টা একটু ইজি। বাট এখন বর্তমানে যারা ক্লাস 9-এ পড়ে, অর্থাৎ যাদের জন্য আসলে আমরা ভিডিওটা করছি, তারা কিন্তু 6, 7, 8-এ পড়ে নাই। না পড়ার কারণে তাদের ক্লাস 9-এর বইগুলো বোঝার জন্য তাদের কি কি গ্যাপ থাকতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলে আমি শুরু করছি। তো প্রথমত আমরা কি কি শেষ করেছি এটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমি একটু বলে রাখি যে ওদের প্রথম যে অধ্যায়ের নাম হচ্ছে অধ্যায় 1, বল, চাপ ও শক্তি। দেখেন এই অধ্যায়ের মধ্যে 3টা অংশ আছে, বল, চাপ ও শক্তি। তো আপনারা জানেন যদি বল, চাপ ও শক্তি সম্পর্কে কোনো স্টুডেন্টকে পড়তে হয় তাহলে সবার আগে তাকে আসলে গতি বা গতির রাশিমালা এগুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এই যেখানে লেখা আছে যে অষ্টম শ্রেণীতে বা বলছে আগের শ্রেণীতে তোমরা গতি সংক্রান্ত রাশিমালা শিখেছো, অর্থাৎ তারা কিন্তু ক্লাস 8-এ গতি সংক্রান্ত রাশিমালা নতুন কারিকুলামের বইয়ে আছে। কিন্তু আপনার সন্তান যেহেতু নতুন কারিকুলামের বই ক্লাস 8-এ পড়ে নাই, ও কিন্তু গতি সংক্রান্ত রাশিমালা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। ফলে এখানে যে বল, চাপ ও শক্তি এটা পড়ানোর জন্য, অর্থাৎ বল, চাপ এবং এখানে যে শক্তি, এই জিনিসগুলো পড়ানোর জন্য অবশ্যই তাকে গতির অধ্যায়টা পড়তে হবে। এখন পুরাতন যে কারিকুলাম বা পুরাতন সিলেবাস, আপনাদের শুরুতে একটা ধারণা ছিল যে যে আপনার সন্তান নতুন কারিকুলাম পড়বে, কিন্তু পুরাতন সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো আমরা পড়াবো কিনা বা সেগুলো তারা কিভাবে পড়তে পারে। তো আপনাদেরকে এটা একটু আইডিয়া দিয়ে রাখি, সেটা হচ্ছে পুরাতন যে কারিকুলাম সেই অধ্যায়গুলো এখানে আছে ফিজিক্স বইয়ের। যেমন ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় ছিল হচ্ছে গতি, অর্থাৎ পুরাতন কারিকুলামে 9-এ যা ছিল। তৃতীয় অধ্যায় ছিল হচ্ছে বল, তারপর পঞ্চমে ছিল যে পদার্থের অবস্থা, চাপ। চতুর্থ অধ্যায় ছিল হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি, এবং প্রথম অধ্যায় ছিল ভৌত রাশি ও পরিমাপ। তো যদি কোনো স্টুডেন্ট এই নতুন কারিকুলামের বল, চাপ ও শক্তি শিখতে হয়, তাহলে যদি সে শিখে তাহলে পুরাতন যে সিলেবাস তার কিন্তু মোট 5টা অধ্যায় হয়ে যাচ্ছে। অর্থাৎ এই অধ্যায়টা পুরাতন কারিকুলামের 5টা অধ্যায়ের সমান। আচ্ছা, এখন আসেন আমরা আসলে কি পড়াচ্ছিলাম। যদি কোনো স্টুডেন্টকে আমরা এই বল, চাপ ও শক্তি পড়াতে তাহলে অবশ্যই তাকে গতি সম্পর্কিত আমাকে পড়াতে হবে, কিন্তু ওদের বইয়ে তো গতি নাই। গতি কোথায় আছে? গতি আছে হচ্ছে অষ্টম শ্রেণীর বইয়ে, নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর বইয়ে। আমি যখন বা আমরা জানেন আপনারা, ইঞ্জিনিয়ার জুবায়ের ও হচ্ছে ফিজিক্স ক্লাসগুলো নিয়ে থাকে। তো বল, চাপ ও শক্তি এটা পড়ানোর আগে ক্লাস 8-এর যে গতি, এই অধ্যায়টা কিন্তু আমরা আগে ওদেরকে পড়িয়েছি। মানে গতি সম্পর্কিত যা যা জানা প্রয়োজন
সেটা আমরা ওদেরকে পড়িয়েছি। ক্লাস 8-এর বইয়ে যা আছে সেটাও পড়িয়েছি, ক্লাস 8-এর বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এক্সট্রা বা হাই লেভেলের যে থটস গুলো আছে সেগুলো আমরা শিখিয়েছি। তো গতি শেখানোর পরে আমরা হচ্ছে যে বল, চাপ, শক্তি এগুলো নিয়ে কথা বলা হয়েছে। সো আলটিমেটলি আমাদের এই অধ্যায়টা পড়াতে একটু সময় বেশি লেগেছে বা সময় আমরা নিয়েছি। এর কারণ হচ্ছে এই একটা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় আছে, আবার তার একটা অংশ আপনার সন্তান পড়েনি। সো আলটিমেটলি আমরা হচ্ছে গতি শেষ করে পুরো অংশটা পড়ানোর কারণে এই অধ্যায়টা পড়াতে বা শেষ করতে একটু বেশি সময় লেগেছে। সাধারণত অনেক সময় হতে পারে যে কোনো একজন টিচার সে 3 দিনে বা 4 দিনে বা 5 দিনে একটা অধ্যায় শেষ করে দিতে পারে, এটা তার ব্যাপার। কিন্তু আমাদের অ্যাডভান্স সায়েন্স ব্যাচ সবসময় যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক অলওয়েজ বেসিক এবং কনসেপ্ট বেস পড়ায় থাকে। সো যখন একটা স্টুডেন্ট বেসিক এবং কনসেপচুয়াল নলেজ ক্লিয়ার থাকবে তখন কিন্তু তার ওই সাবজেক্ট বা ওই টপিক সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া থাকবে। এখানেও বা সে যে শ্রেণীতে পড়ছে সেটাতেও তার প্রবলেম হবে না, ভবিষ্যতে ওটাতে তার প্রবলেম হবে না। যখন একটা স্টুডেন্ট, আমি পরে একটা উদাহরণ দিয়ে শুরু করছি, যেমন আমি একটু বলি যে বল চাপ শক্তি এখানে আছে। এরপর যেমন এখানে আমাদের বর্তমান নতুন কারিকুলামে ক্লাস 8-এর যে বই, সেই বইয়ের এখানে দেখানো হয়েছে। যেমন এখানে দেখেন প্রথম অধ্যায় আছে গতির কথা, যেটা আমরা ওদেরকে আগে পড়িয়েছি, পড়ানোর পরে ওদের বল চাপ শক্তি পড়ানো হয়েছে। যেমন শক্তি সম্পর্কে কিছু আইডিয়া ছিল, তারপর পরমাণুর গঠন, এবং দেখেন এখানে একটা অধ্যায় আছে তরঙ্গ ও শব্দ। ওদের কিন্তু পরবর্তীতে এই টপিকগুলো আছে, কিন্তু ক্লাস 8-এ তরঙ্গ ও শব্দ একটা প্রাথমিক বিষয় বলা আছে, যেগুলো আগে আমাকে ওকে পড়াতে হবে, তারপরে ওকে 9-এর বই পড়াতে হবে। তো আমাদের পড়াতে কেন একটু বেশি সময় লাগে, এটার কারণ হচ্ছে এটা। পাশাপাশি যেমন ধরেন চুম্বক, এই অধ্যায়টা যদি ওকে পড়াতে চাই তাহলে এই অধ্যায়টা কিন্তু আবার ওদের নাই। হ্যাঁ, ওদের হয়তো ক্লাস 10-এ থাকতে পারে। তো এরকম যে বিষয়গুলো আছে, অর্থাৎ যেসব টপিকগুলা ওরা ক্লাস 8-এ পায়নি, 7-এ পায়নি, সেগুলা যদি ক্লাস 9-এর বই পড়ানোর জন্য প্রয়োজন হয়ে থাকে বা যদি লাগে, সেটা আমরা আগে পড়াচ্ছি, তারপরে আমরা ওর 9-এর বইটা পড়াচ্ছি। সো বেসিক এবং কনসেপ্ট আমরা কমপ্লিটলি শেখাচ্ছি স্টুডেন্টকে। আচ্ছা, এখানে আমি আরো কিছু উদাহরণ আপনাকে দিই। যেমন ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে আছে বস্তুর তাপের প্রভাব। তো এই তাপের প্রভাব যেটা হচ্ছে আগের অধ্যায়, মানে আগের যে কারিকুলাম সেখানে ছিল ষষ্ঠ অধ্যায়, নতুন কারিকুলামে এটা আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। সো দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা নতুন কারিকুলামের বইটা পড়াই তাহলে পুরাতন সিলেবাসে ষষ্ঠ অধ্যায় কমপ্লিট হবে। আবার এখানে পরে আরেকটা আছে, দেখেন এই যে তরঙ্গ শব্দ, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই যে অধ্যায়গুলো আছে, এখানে 2টা আছে, এর আগে দেখলাম হচ্ছে 2টা, আর এ হচ্ছে একটা, মোট এখানে 5টা, আর আগে দেখেছি 5টা। তো এই যে 10টা অধ্যায়, যে 10টা অধ্যায় পুরাতন সিলেবাসে ছিল, সেই 10টা অধ্যায় কিন্তু নতুন কারিকুলামের প্রথম যে 3টা অধ্যায়, মানে আমরা যে বইটা পড়াচ্ছি এই বইয়ের প্রথম অধ্যায় তো এটা আছে, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, মানে নতুন কারিকুলামের 3টা অধ্যায় পুরাতন কারিকুলামের 10টা অধ্যায়ের সমান। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট নতুন কারিকুলামের এই 3টা অধ্যায় পড়ে, কমপ্লিটলি পড়তে হবে, তখন তার পুরাতন কারিকুলামের 10টা অধ্যায় বা 10+ অধ্যায় তার কমপ্লিট হবে। সো আপনাদের ওই ভয়টা আর পাওয়ার দরকার নাই যে পুরাতন কারিকুলামের বই তারা পড়ছে কিনা, কারণ এই সবকিছু আসলে ইন্টার রিলেটেড। একটা বেসিক শিখতে গেলে কিন্তু একেবারে জিরো থেকে শুরু করতে হয়। আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে জিরো থেকে আসলে বেসিক এবং কনসেপচুয়াল নলেজ দিই। ফলে আর এই জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের ধরা বা এটাকে নেওয়া একটু সময় নেয়। এটা আরেকটা কারণ হচ্ছে, আমি একটু বলি যে আমি শুরুতে এটা বলেছিলাম সব সময়, সেটা হচ্ছে যখন 2020 সালের কথা আমি একটু বলি, এখানে হচ্ছে এখানে লিখি, হ্যাঁ, 2020 সালে তো করোনা ছিল। তো করোনার আগে কিছু ব্যাচ ছিল এবং করোনার পরে কিছু ব্যাচ। তো করোনার আগের যে ব্যাচ, এই ব্যাচগুলোর যে পড়াশোনা বা পড়াশোনার স্টাইল, করোনার পরের যে ব্যাচ যারা ছোট আছে এই ব্যাচগুলোর পড়াশোনা কিন্তু একটু ভিন্ন। কারণ পড়াশোনা যে করতে হয় বেশি বেশি, যে অনেকক্ষণ ধরে যে একটা স্টুডেন্ট পড়তে পারে, এই আইডিয়াটাই করোনার পরের ব্যাচগুলোর আসলে নাই। কারণ আপনার সন্তান যখন 6, 7, 8-এ ছিল তখন কিন্তু এই করোনা ছিল, ফলে ওই সময় তারা কিন্তু খুব বেশি পড়াশোনার সাথে রিলেটেড ছিল না, খুব কম পড়াশোনা করেছে, খুব কিছু এক্সেপশনাল থাকতে পারে, কিন্তু তাদের পড়াশোনার যে লেভেল বা মাত্রা, সেটা যদি আমি 10% ধরি, ধরলাম যে 6, 7, 8-এ তারা 10% মাত্রায় পড়াশোনা করছে বা 10 একক পড়াশোনা করছে, কিন্তু ক্লাস 9-এ উঠে তাকে আসলে 90 বা 80% পড়াশোনা করতে হচ্ছে। এখন দেখেন একটা স্টুডেন্ট 10% পড়াশোনা করছে, তাকে যদি হুট করে 80% পড়াশোনা চাপাই দেওয়া হয় সে কিন্তু নিতে পারবে না। এই জন্য আমরা শুরু থেকে, জানুয়ারি মাস যদি চিন্তা করা হয়, শুরু থেকে স্টুডেন্টকে আস্তে আস্তে আসলে ডেভেলপ করেছি, যে 10 থেকে 20% তাকে পড়াশোনা করাইছি, 20, 30, 40, 50, দেন তাকে আমরা 80% এখন পড়াশোনা করাচ্ছি।
সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে একটা স্টুডেন্ট কিভাবে তার পড়াশোনাটাকে আস্তে আস্তে গুছিয়ে ডেভেলপ করতে পারে। সো যেহেতু তারা 6, 7, 8-এ ওই সময়টাতে খুব বেশি পড়াশোনা করে নাই, 10%, সো এখন তাকে আপগ্রেড করতে গেলে একটু সময় নেওয়া লাগে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ওকে, এখন আমি শুরুর বিষয়টা আসলে বোঝাতে পারছি আশা করি। তো নেক্সট যে অংশটা আমরা বলবো সেটা হচ্ছে, ওদের দুইটা বই আছে, আপনারা জানেন যে অনুশীলন বই এবং হচ্ছে অনুসন্ধানী পাঠ, দুইটা বই আছে, অনুসন্ধান পাঠ আর অনুসন্ধানী পাঠ। তো এই দুইটা বইয়ের মধ্যে যে সম্পর্ক, এটা একটু দেখবো। এই সম্পর্ক থেকে ওদের মধ্যে আসলে দুঃসম্পর্কটা একটু বেশি, মানে ওদের মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, যেটা আসলে আরো অন্যভাবে করলে হয়তো ভালো হতো, হয়তো ভবিষ্যতে এনসিটিভি একটা রিভিশন দিবে, রিভাইজ করবে যে কিভাবে আরো ভালো করা যেতে পারে। তো আমি একটু বলি, যেমন দেখেন ওদের অনুশীলন বইয়ে অনুশীলন বইয়ের অধ্যায়গুলো এটা, আর এটা হচ্ছে অনুসন্ধানী বইয়ের অধ্যায়। তো দেখেন, খেলার মাঠে বিজ্ঞান, এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে যদি কেউ স্টুডেন্ট অনুশীলন করতে চায়, তাহলে তাকে আসলে অনুসন্ধানী বইয়ের প্রথম যে অধ্যায়টা বল, চাপ ও শক্তি, এটা তাকে পারতে হবে। খুব ভালো, এটা তো দেখে মনে হচ্ছে খুবই ভালো বিষয়, কারণ একটা অধ্যায় আমি শিখবো, সব থিওরি শিখবো, বেসিক শিখবো, শিখে আমি প্র্যাকটিস করব অনুশীলন বইয়ের প্রথম যে অধ্যায়টা, বা যে একটা অধ্যায় প্র্যাকটিস করব। এটা দেখে খুবই ভালো মনে হচ্ছে। কিন্তু আমরা যদি পরের অধ্যায়গুলোতে যাই, সেটাতে হচ্ছে একটু বিপত্তি বাধে। যেমন ওদের একটা অধ্যায় আছে হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ অধ্যায়ের নামের মধ্যে আপনি ভাবতে পারেন যে এর মধ্যে মনে হয় বায়ু দূষণ নিয়ে কথাবার্তা বলা আছে, কিন্তু বায়ু দূষণের চেয়ে পদার্থ, পদার্থের অবস্থা, গঠন, রাসায়নিক বন্ধন, এগুলো নিয়ে বেশি বলা আছে। এখন দেখেন, এই বায়ু দূষণ অধ্যায় যদি কোনো স্টুডেন্ট পড়তে চায়, এই অধ্যায়টা অনুশীলন বই যদি তার কমপ্লিটলি সে শেষ করতে চায়, তাহলে তাকে অবশ্যই অনুসন্ধানী বইয়ের চতুর্থ অধ্যায় মানে পদার্থের অবস্থা, পঞ্চম অধ্যায় মানে পদার্থের গঠন, ষষ্ঠ পর্যায় সারণী এবং সপ্তম রাসায়নিক বন্ধন তাকে পাঠতে হবে। আমি শুরুতে মনে হয় এটা মেনশন করতে ভুলে গেছি যে আমাদের যে মোট 14টা অধ্যায় আছে, এর ভিতরে 12টা অধ্যায় হচ্ছে বিজ্ঞানের অধ্যায়। ফিজিক্স আছে হচ্ছে 3টা, কেমিস্ট্রিতে আছে হচ্ছে 4টা, এবং বায়োলজিতে আছে হচ্ছে 5টা। তো কেমিস্ট্রির যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় কিন্তু অনেক মানে বেসিক। তো দেখেন, পদার্থের গঠন, তারপর পর্যায় সারণী, যদি স্টুডেন্ট পদার্থের গঠন এবং পর্যায় সারণী সম্পর্কে আইডিয়া রাখতে পারে, তারপরে সে রাসায়নিক বন্ধন পড়তে পারবে। একবারে কিন্তু এটা পড়া সম্ভব না। সো একটা স্টুডেন্ট যখন ওর বইয়ের কেমিস্ট্রির 4টা অধ্যায় শেষ করবে, তখন সে শুধুমাত্র এই বায়ু দূষণ অধ্যায়টা ভালোভাবে পারবে বা অনুশীলন করতে পারবে। তো আমরা যখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায় পড়াচ্ছি, যেমন ধরেন লাস্ট আমি ক্লাস নিয়েছি পদার্থের অবস্থা, ওদের সবারই শেষ। তো পদার্থের অবস্থার সাথে রিলেটেড বায়ু দূষণের যে যে অনুশীলনগুলো আছে, সেগুলো কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে, পড়ানো হয়েছে, লেখানো হয়েছে। এবং আমরা যে বুলেট বুক গুলো আছে আমাদের, সরি, থেরাপি গুলো আছে, কেমিস্ট্রি থেরাপি, বায়োলজি থেরাপি, যেমন এই কেমিস্ট্রি থেরাপি বইয়ে কিন্তু আমরা হচ্ছে পদার্থের অবস্থা নিয়ে সবকিছু ডিটেলসে বলা আছে, কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এবং লাস্টে কিন্তু ওই বায়ু দূষণ অধ্যায়ে অর্থাৎ অনুশীলন পাঠে যে পার্টগুলো আছে, সেগুলোও কিন্তু এখানে অ্যান্সার গুলো করে দেওয়া আছে। ফলে একটা স্টুডেন্ট যখন এগুলো সব শিখতে পারবে, তখন কিন্তু বায়ু দূষণের মধ্যে ওই রিলেটেড যে টপিক আছে সেটা কিন্তু সে পারবে। তো এরকম আমাদের ফিজিক্স থেরাপি 1.1, 1.2 এই বইগুলো ওরা পেয়েছে, আপনারা জানেন। তো এখন এটা নিয়ে আমি একটু কথা বলি। আমি যেহেতু এটার মধ্যে সামঞ্জস্যতার কথা বলছিলাম, সেটা একটু আমি সামনে আগাই, তাহলে এটা আমাদের কাছে একটু ক্লিয়ার হবে। যেমন আমি এই যে পেজটা দেখেন, এই পেজটা হচ্ছে বায়ু দূষণ অধ্যায়ের এই পেজ, এটা মনে হয় 25 পেজ। তো এই পেজে লেখা আছে যে এই যে চায়ের ভেতরে যখন গরম পানিতে আমরা চায়ের লিকার ডুবাই, তখন কিভাবে এগুলো ছড়িয়ে পড়ে। ওরা জানে যে এটা ব্যাপন প্রক্রিয়াতে ছড়িয়ে পড়ে। সো এটা পড়তে গেলে কিন্তু ওই যে চতুর্থ অধ্যায় বললাম পদার্থের গঠন, ওটা পড়তে হবে। আবার এই যে একটা সাধারণ অবস্থায় একটা বেলুনকে ফুটো করলে সে ফেটে যাবে, কিন্তু স্কচ টেপ লাগিয়ে একটা বেলুনকে ফুটো করলে কেন ফাটবে না, যে ব্যাপন আর নিঃসরণ কি, সেগুলো কিন্তু সব ওরা চতুর্থ অধ্যায় শিখবে। তার মানে দেখেন, বায়ু দূষণ অধ্যায়ের মধ্যে যে টপিক গুলো আছে অনুসরণ করার জন্য, সেটা কিন্তু আসলে চতুর্থ অধ্যায় আছে। আবার এখানে আমি একটু দেখি, যদি দেখা যায় যে রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে যোজনী এবং যোজ্যতা সম্পর্কে পড়ে নাও, এবং শিক্ষক সহ অন্যদের সাথে আলোচনা করো। তো দেখো, রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা, এই অধ্যায় যদি না পারা হয়, তাহলে কিন্তু যোজনী, যোজ্যতা বা অন্যান্য বিষয়গুলো কিন্তু পারা যাবে না। সো এটাও কিন্তু বায়ু দূষণ টপিকের মধ্যে আছে। এই সেম বায়ু দূষণ অধ্যায়ের মধ্যে কিন্তু রাসায়নিক বন্ধন যেটা চলে আসছে এখানে, চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা, এটাও চলে আসছে। এরপরে যদি আমি আরেকটা পেজ দেখাই, যেমন ধরেন এই পেজে আছে যে পরমাণুর বিন্যাস সম্পর্কে রাদারফোর্ডের মডেলের মূল ধারণা কি। যে রাদারফোর্ডের মডেল, এটা কিন্তু ওদের পরমাণুর গঠন অর্থাৎ পঞ্চম অধ্যায়ে আছে, পদার্থের গঠন অধ্যায়। সো এখানে আমি যেটা দেখালাম যে ওদের ওই বায়ু দূষণ অধ্যায়টা পড়ার জন্য কেমিস্ট্রির 4টা অধ্যায় পড়া লাগবে। যখন একটা স্টুডেন্ট কেমিস্ট্রির 4টা অধ্যায় পারফেক্টলি শেষ করবে, তখনই শুধুমাত্র সে বায়ু দূষণ অধ্যায়ের সবকিছু আসলে পারফেক্টলি পড়তে পারবে। সো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওদের অনুসন্ধানী বইয়ের সাথে অনুশীলন বইয়ের সম্পর্ক কি। আচ্ছা,
একইভাবে যে আমার বংশগতিকা, এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা পড়তে গেলে তাকে জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা, এবং নবম অধ্যায়ে যে জৈব অণু আছে এটা তাকে পড়তে হবে। তো অলরেডি আমাদের এই দুটো অধ্যায় শেষ, জৈব অণু সবার জন্য শেষ করেছি। তারপর হচ্ছে জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা, এটা একটা ব্যাচে, ছেলেদের ব্যাচে শেষ, মেয়েদের ব্যাচে শুরু হবে। তো আমাদের কি কি শেষ হয়েছে, কি কি আমরা পড়াচ্ছি সেগুলো নিয়ে একটু কথা বলি তাহলে। তো আমরা ওদের মোটামুটি এক অধ্যায় এটা শেষ হয়েছে খুব সুন্দরভাবে, এটাই সেই সবচেয়ে বড় অধ্যায় ছিল। তারপর হচ্ছে 4 অধ্যায় পদার্থের অবস্থা, এটাও শেষ। নবম অধ্যায় জৈব অণু, এটাও শেষ। এবং 8+10 এটা বায়োলজির অধ্যায়, এই দুটো অধ্যায় ছেলেদের প্রায় শেষ। আর মেয়েদের হচ্ছে 5+6, এটাও প্রায় শেষ। তো আমরা এই যে এখানে মোট যে দেখতে পাঁচটা আর দুইটা 7টা, তো 7টা যে অধ্যায়, অর্থাৎ মেইন যে অধ্যায়গুলো যেগুলো ওদের ভবিষ্যতে, ওদের তো 7 তারিখে পরীক্ষা আছে, 7 জুলাই, তার জন্য যেগুলো লাগবে সেগুলো কিন্তু এগুলাই। তো এগুলো ইনশাল্লাহ আমরা জুন মাসের 12 তারিখের ভেতরে কমপ্লিট করে ফেলতে পারবো। তো তখন এইগুলো নিয়ে আমরা আরো প্র্যাকটিস করব, আরো আমাদের যে অনুশীলন বইয়ের রিলেটেড যা যা আছে সেগুলো আমরা করতে পারবো। তো সামনে এগুলো পড়লে মোটামুটি 7টা অধ্যায় তো কমপ্লিট হয়ে যাবে এবং ওদের পরীক্ষার প্রিপারেশনটাও হয়ে যাবে। এখন দেখেন এখানে অনুশীলন বই, অনুসন্ধানী বই, তো এখানে যদি এমন হয় যে অনুশীলন বই পরীক্ষাটা কেমন হবে, যদি অনুশীলন বই বেসড হয় সেক্ষেত্রে আমাদের অলরেডি এটা শেষ, এটা শেষ, এগুলা শেষ হয়ে যাচ্ছে, এই দুটা শেষ। সো আলটিমেটলি কি হচ্ছে, প্রথম যে 3টা অধ্যায় এগুলো কিন্তু আমাদের অনুশীলন বইয়েরও শেষ। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওদের পরীক্ষা কিভাবে হবে এটা নিয়ে যেহেতু এখনো কোনো কথা বলেনি, পরীক্ষা 7 তারিখে হবে এটা বলেছে, কিন্তু এনসিটিভি থেকে বলেনি যে কিভাবে পরীক্ষা হবে বা কোন প্যাটার্নে হবে। তো আমরা এটুকু যখনই আমরা জানতে পারবো, যে কেউই জানে না, যখনই আমরা জানতে পারবো যে কিভাবে পরীক্ষাটা হবে, আমরা কিন্তু পরবর্তীতে আমাদের যতগুলো পরীক্ষা নিব সবগুলো পরীক্ষা কিন্তু ওই প্যাটার্নে নিব। যদি 4 ঘন্টা পরীক্ষা হয় 4 ঘন্টা পরীক্ষা নিব, 5 ঘন্টা পরীক্ষা হলে 5 ঘন্টা নিব, মানে যে প্যাটার্নে যে সিস্টেমে পরীক্ষা হবে আমরা সেই সিস্টেমটা ফলো করে কিন্তু ওদেরকে প্র্যাকটিস করাবো, পরীক্ষা নেব। এটা জানিয়ে রাখলাম, এরপরে এটা আমি আবার আসবো। তো এইটা ছিল হচ্ছে আমাদের এই ওদের বইয়ের সাথে যে সামঞ্জস্যতা, এটা নিয়ে। আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে, বা আপনারা অনেক সময় চিন্তা করেন, যদি আপনাকে এসে যদি অন্য আপনার পরিচিত ভাবি এসে বলে, ভাবি আমার ছেলের তো 20টা অধ্যায় শেষ, আপনার কয়টা শেষ? তখন আপনার মন খারাপ হবে যে আমার তো কমই শেষ। তাহলে মনে হয় আমাকে এখনই দ্রুত সিলেবাস শেষ করতে হবে। আসলে ওদের পড়ার পরিধি এগুলোর উপরে সিলেবাস বা শেষ করা বা এগুলো ডিপেন্ড করে। মেইন বিষয়টা হচ্ছে একটা স্টুডেন্ট যদি না বোঝে, যদি সে, আপনারা জানেন যে ওদের যে অনুসন্ধানী বইটা আছে, অনুসন্ধানী বইয়ের ভেতরে কিন্তু আহ একটা ছক ছক ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওগুলা কিন্তু ওরা পূরণ করে। তো ও একটা টপিক শিখে বুঝে তারপরে পূরণ করলে যে সুবিধাটা পাবে, ও যদি কোনো কিছু না শিখে না বুঝে জাস্ট কোনো কিছু দেখে দেখে পূরণ করে, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। তো আমরা ওদেরকে চেষ্টা করছি ও যেন শিখতে পারে, বুঝতে পারে, তারপরে ওই ছকগুলো পূরণ করে। এমন হতে পারে ওই স্কুলে টিচার তাকে বুঝে দিচ্ছে যে এই টিচার বলছে যে এটা তুমি এভাবে পূরণ করো, এটা লেখো, স্যার সিগনেচার করে দিচ্ছে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওকে আসলে শিখতে হবে, এই যে কাজটা আমরা আসলে করছি। যখন একটা স্টুডেন্ট শিখবে, শিখলে কি হবে, তখন তার রেজাল্ট আলটিমেটলি ভালো হবে। এবং আমরা কেন শেখাচ্ছি আপনারা জানেন, আমি আপনাদের কাছে অনেক আগে এই সেম কথাগুলোই বলে আসছি। যেমন আমাদের একটা স্টুডেন্টের স্বপ্ন কি থাকে, একটা স্টুডেন্টের স্বপ্ন থাকে হচ্ছে হয় সে বুয়েট অথবা মেডিকেল অথবা ইউনিভার্সিটি, এটাই তার স্বপ্ন, বুয়েট, মেডিকেল বা ইউনিভার্সিটি। তো কোনো স্টুডেন্ট যদি এই জায়গাগুলোতে তার স্বপ্নের বা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই বাংলাদেশের সেরা 10,000 স্টুডেন্টের মধ্যে থাকতে হবে। এখন চিন্তা করেন, যদি কোনো স্টুডেন্ট কোনো কিছু না শিখে না বুঝে সামনের দিকে আগায়, তাহলে কিন্তু সে কখনোই এই টপ 10,000 স্টুডেন্টের মধ্যে থাকতে পারবে না। তাহলে কিন্তু আলটিমেটলি তার এখানে চান্স পাওয়া কখনোই সম্ভব না। আপনারা জানেন যে খুলনা শহরে কিন্তু রিসেন্ট যে বিশেষ করে যেগুলো ইন্টেলিজেন্ট সিস্টেমের আসলে এক্সামগুলো হয়, যেমন যদি বুয়েটের কথা আমি বলি, বুয়েটের রেজাল্ট কেন আসলে খুব বেশি ভালো না, আপনারা জানেন যে এই বছরে কিন্তু চান্স পেয়েছে কতজন, হাতে গোনা 8-10 জন বা 11 জন। টপ 100-র মধ্যে কিন্তু কেউ নাই। কেন নাই? তারা কি স্টুডেন্ট খারাপ? যশোর বোর্ডে তারা টপ ছিল না, যশোর বোর্ডে তারা ফার্স্ট হয়নি, সেকেন্ড হয়নি। কিন্তু কেন এটা হচ্ছে? এর কারণ হচ্ছে এই স্টুডেন্ট গুলা শুরু থেকে মুখস্থ নির্ভর পড়াশোনা করেছে। যখন তারা ইন্টারমিডিয়েটে শিখছে, বুঝতে পারছে যে ইন্টারে উঠে যে আসলে আমাকে বুঝে পড়তে হবে, তখন কিন্তু তার বুঝে পড়ার সময় আসলে ছিল না। সেই এইচএসসি বেসড পড়াশোনা করছে, তাদের কিন্তু মার্ক ভালো, রেজাল্ট ভালো, কিন্তু আলটিমেটলি কিন্তু সে চান্স পাচ্ছে না। এর কারণ কি? তার শুরু থেকে যে বেসিক তৈরি হতে হবে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করেন ফিজিক্সের ম্যাথ, একটা স্টুডেন্ট একটা সূত্র পাইলো, সেই সূত্র দিয়ে একটা ম্যাথ করলো।
এটা আমরা মানে এটা হচ্ছে সবাই শেখাচ্ছে, কিন্তু আমরা কিভাবে শেখাচ্ছি? এই সূত্রটা সে কিভাবে আসছে, যখন এই সূত্রটা একটু ঘুরায় আসবে, যখন এই ম্যাথটা একটু অন্যভাবে ঘুরায় আসবে, তখন তার অ্যান্সারটা কিভাবে করবে, এগুলো হচ্ছে আমরা শেখাচ্ছি। একটা জিরো থেকে একটা বেসিক আমরা শুরু করছি। ফলে কি হচ্ছে, একটা স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা থিওরি বুঝে বুঝে পড়ছে। যখন আমরা একটা বায়োলজির চ্যাপ্টার করাচ্ছি, বায়োলজিতে অনেক শব্দ থাকে, অনেক টার্ম থাকে, আমরা প্রত্যেকটা টার্ম পারফেক্টলি ওদেরকে ডিসক্রাইব করে করে শেখাচ্ছি। ফলে এখন যদি কোনো স্টুডেন্ট শিখতে পারে, তাহলে তার কিন্তু ক্লাস 9-এর পরে তো ক্লাস 10 আছে, তাই না? ক্লাস 10-এ কিন্তু যদি কেমিস্ট্রির কথা বলি আমি, কেমিস্ট্রিতে কিন্তু ক্লাস 10-এ জৈব যৌগ থাকবে। এখন জৈব যৌগ যদি কোনো স্টুডেন্টকে পারতে হয়, তাহলে অবশ্যই তাকে কিন্তু এই যে পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, পদার্থের গঠন সব পারতে হবে, নাহলে কিন্তু সে জৈব যৌগ পারবে না। সো ক্লাস 10টা ভালো করে পারতে গেলেও ক্লাস 9টা ভালোভাবে পড়া লাগবে। শুধুমাত্র 2 দিনে সিলেবাস শেষ করে বা 3 দিনে বই শেষ করে কোনো লাভ হবে না। বই কিন্তু চাইলে আমরাও 14টা অধ্যায় 14 দিনে কিন্তু শেষ করতে পারি, এটা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আমরা তো এই ধোঁকাবাজি আপনাদের সাথে করবো না। আপনারা জানেন এই প্লে স্টোরে কিন্তু অনেক অ্যাপ পাওয়া যায় যে 7 দিনে এমবিবিএস ডাক্তার, 14 দিনে হচ্ছে ইংরেজি জাহাজ। তো এগুলো কি কখনো সম্ভব? আপনারা তো জানেন একটা স্টুডেন্টকে, আবার আপনি যদি চিন্তা করেন যে না সে হচ্ছে একসাথে সবকিছু পড়বে, তো সে তো মানুষ, ক্লাস 9-এ পড়ে। ওর যেমন আপনি যদি চিন্তা করেন আপনার কোনো বড় সন্তান হয়তো আরো 5 বছর আগে ক্লাস 9-এ পড়ছে, তার সময়ের যে পড়াশোনার লেভেল ছিল, তার যে গতি ছিল, পেস ছিল, এটা কিন্তু বর্তমান ক্লাস 9-এ যারা আছে ওদের কিন্তু নাই। এক্সকিউজ মি, আমি কলমটা ফেলাই দিছি। তো ওদের কিন্তু সেই গতিটা নাই, কারণ ওরা কিন্তু 6-7-8-এ ওই গতি নিয়ে, ও কিন্তু 6-7-8-এ 8-4-5 ঘন্টা পড়ে নাই টানা, 8-10 ঘন্টা কিন্তু পড়ে নাই। ক্লাস 9-এ এসে ওকে কিন্তু 3-4 ঘন্টা পড়া লাগছে বা পড়তে হবে তাকে। একদিনে তো সেটা সম্ভব না। প্রথমে অল্প অল্প করে আস্তে আস্তে তাকে প্রেশার দিতে হবে, তাকে আস্তে আস্তে তখন সে চাপটা নিতে পারবে। কিন্তু একবারে যদি সে চাপটা নিয়ে নেয়, তখন কিন্তু তার জন্য অনেক বেশি পেইনফুল হয়ে যাবে, সেটা কিন্তু পরবর্তীতে ডেভেলপমেন্টের জন্য ভালো হবে না। তো এই জন্যই আমরা ওদেরকে শুরু থেকে সিস্টেমেটিক ওয়েতে সামনের দিকে আগাচ্ছি। একটা ব্যাচেই আমরা শুরু করেছি, এবং সেই ব্যাচটাই আমরা হচ্ছে কিভাবে 3টা সাবজেক্ট বা আমরা আরো যে সাবজেক্টগুলো পড়াচ্ছি কিভাবে সামনের দিকে পারফেক্ট ওয়েতে বেসিক কনসেপচুয়াল নলেজ দিয়ে আগানো যায়, সেটাই আমরা চেষ্টা করছি। তো যেটা বলছিলাম আমি একটু আগে, সেটাতে আমি ফিরে যাই। তো অনেকের ক্ষেত্রে ওই যে সিলেবাস শেষের বিষয়টা নিয়ে টেনশন হয়, যে ওইখানে গেলে তো এত সিলেবাস দ্রুত শেষ হয়ে যাচ্ছে বা সামথিং। হ্যাঁ, অনেক সময় হয় কি একটা স্টুডেন্ট, আপনাদেরও মনে হয় যে একটু আলাদা আলাদা ব্যাচ করে দেখে বা আলাদা সাবজেক্টগুলো আলাদা আলাদা করে পড়ুক। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই যে স্টুডেন্টরা, এদের ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে 4টা ব্যাচ করা এনাফ। একটা সায়েন্সের ব্যাচ, বিজ্ঞান ব্যাচ করলো, একটা হচ্ছে বাংলা ব্যাচ করলো, তারপর একটা ইংলিশ ব্যাচ করলো, আর একটা ম্যাথ ব্যাচ করলো। 4টা ব্যাচ করলে কিন্তু এর জন্য এনাফ। কিন্তু অনেক সময় হয় কি, এই স্টুডেন্ট কিন্তু 8-10টা ব্যাচ করাতে অভ্যস্ত না, কারণ ক্লাস 6-7-8-এ তারা এটা করে নাই। ফলে স্টুডেন্টকে যখন আলাদা আলাদা করে সবকিছু করানো হচ্ছে, তখন তারা 8-10টা ব্যাচের মধ্যে কানেক্টেড হয়ে যাচ্ছে। তখন কি প্রবলেম হচ্ছে, যখন সে 8 থেকে 10টা ব্যাচ করবে, তখন কিন্তু তার পড়াশোনাটা আপনার কাছে মনে হতে পারে আমি তো সব জায়গায় দিচ্ছি, সে কিন্তু সব জায়গা থেকে শিখবে। কিন্তু ওর প্রবলেম যেটা হচ্ছে, এখানে আমি লিখেছি আধা আধা ব্যাচ করলে কি ক্ষতিগুলো হচ্ছে। আমরা কিন্তু গত 1-1.5 মাস এগুলো নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করছি যে আসলে স্টুডেন্টরা কেন কম পাচ্ছে বা তার আসলে সমস্যাটা কি হচ্ছে। মেইন প্রবলেমটা হচ্ছে ফোকাস নষ্ট হচ্ছে, অর্থাৎ সে আসলে কোনটাকে ফোকাস দিবে এটা কিন্তু ঠিক করতে পারছে না। এর কারণ কি, ও কিন্তু 7-8-এ কখনোই 10টা ব্যাচ করে নাই, ফলে ওর কিন্তু আইডিয়া নাই যে আমি কিভাবে এগুলো ম্যানেজ করব। শুরুতে ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে। আবার সবচেয়ে বড় সমস্যা কি, ওদের ওই যে প্রিভিয়াস 7-8-এর তো নতুন কারিকুলামের কোনো বেসিক নাই। ফলে ওদের জন্য এগুলো ধরা, অ্যাটেন্ড করা, এগুলো খুব পেইনফুল হয়ে যাচ্ছে। এই জন্য ফোকাস নষ্ট হচ্ছে। যখনই ফোকাস নষ্ট হচ্ছে, তখন কিন্তু সে কোনটা রেখে কোনটা পড়বে এটা ঠিক করতে পারছে না। অনেক সময় অনেক স্টুডেন্ট ক্লাসে পড়া না পারলে আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে ভাই, তখন ও বলে যে আমি বাসায় ভাই পড়তে পারছি না, বাসায় পড়ার সময় পাচ্ছি না, বা এত এত আমি পড়তে ভুলে গেছি। এইচডব্লিউ ওই সময় পড়তে ভুলে গেছি কেন ভাই, আমার এত এত ব্যাচ, আমি তো কোনটা রেখে কোনটা পড়বো এটাই ভুলে যাই। তো এই জিনিসগুলো স্টুডেন্টের ক্ষেত্রে ঘটতেছে। তো আমরা কখন চাই না যে স্টুডেন্টের ক্ষতি হোক। আবার দেখেন, যখন এতগুলো দৌড়াদৌড়ি করবে তখন তো সময় নষ্ট হবে, ফোকাস নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, যাওয়ার সাথে সময় নষ্ট হচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, পড়াগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো হওয়ার কারণে ওরা আরো প্রেশার পড়তেছে, এই চাপে কোনো পড়াই সে ঠিক মতো করতে পারছে না। এটাই হচ্ছে মেইন কারণ। মাঝে আমরা পরীক্ষাতে, আমরা সবসময় পরীক্ষা নিয়ে থাকি। আপনারা জানেন যে অলরেডি আমাদের ব্যাচে মনে হয় এই কয় মাসে প্রায় 10+ পরীক্ষা হয়েছে। 10টারও বেশি আমরা পরীক্ষা নিয়েছি। আমার জানা মতে খুলনা শহরে আর কোনো 9-এর ব্যাচ এতগুলো পরীক্ষা কন্টিনিউ করতে পারেনি। আমরা কিন্তু 10টারও বেশি ওদেরকে পরীক্ষা নিয়েছি, এবং আপনারা জানেন যে পরীক্ষার রেজাল্ট গুলো আমরা সবসময় দিই, আপনাদের মেসেজে চলে যায়, আপনারা জানেন যে কি কত মার্কস পেয়েছে, এবং আমরা সবসময় স্টুডেন্টকে পরীক্ষাতে উৎসাহিত করি।
এর কারণ হচ্ছে অনেক সময় অনেক স্টুডেন্ট হয় কি যে পড়ছে, পরীক্ষা দিতে ভয় পাচ্ছে। কেন? যদি আমি খারাপ পাই, মানে কম পাই, তাহলে তো অন্যরা আমাকে নিয়ে আহ, বিদ্রুপ করবে। কিন্তু আমরা সে সুযোগ রাখিনি। আমরা কিন্তু একটা স্টুডেন্ট যদি সে কম মার্কস পায়, ওর মার্কস কিন্তু সবারকে বলছি না, ওখানে জাস্ট ওর মার্কস জায়গায় লেখা আছে নট স্যাটিসফাইড, বাট ওই মার্কসটা আপনার মেসেজে চলে যাচ্ছে, আপনাকে আপনার জানাচ্ছে যে ও এত কম মার্কস পেয়েছে। তখন আমি লাস্ট 15 দিনে হচ্ছে যারা কম মার্কস পেয়েছিল ওদের সাথে কথা বলেছি, এবং যারা টপ মার্কস পেয়েছিল, অর্থাৎ আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, লাস্ট যে এক্সামটা আমরা নিই, এই এক্সামে কিন্তু স্টুডেন্টরা প্রায় প্রায় 300-র মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এবং এদের ভেতরে মেয়েদের ছিল 30 মার্কের পরীক্ষা, ছেলেদের ছিল 40 মার্কের পরীক্ষা। তো প্রায় 100-র মতো স্টুডেন্ট যারা হচ্ছে 95 থেকে 90, মানে 100% মার্কস পেয়েছে, অর্থাৎ 40-এ 40, 39, 38 পেয়েছে, 30-এ 28, 29, 30 পেয়েছে, এরকম 100 স্টুডেন্ট আছে। তাহলে এখানে আসলে যে বিষয়টা আমি দেখলাম, যারা ফুল মার্কস পেয়েছে ওদের একটা অ্যানালাইসিস করে দেখলাম যে ওদের ক্ষেত্রে 99%, মানে ম্যাক্সিমাম সকল স্টুডেন্ট একজন ছাড়া বাকি সবাই শুধুমাত্র আমাদের অ্যাডভান্স সায়েন্স বেসে পড়ছে, এটাকে ফোকাস রাখছে, এটাকে সামনে মেইন ধরে আগাচ্ছে। কিন্তু যখন একটা স্টুডেন্ট চারিদিকে দৌড়াদৌড়ি করবে, তখন তার কাছে কোনো কিছুই ঠিকঠাক ফোকাসড হবে না। ফলে কি হবে, সে তার ট্রাক থেকে দূরে চলে যাবে। আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের স্টুডেন্ট যেন একটা নির্দিষ্ট ট্রাকে থাকে, তার যেন যে সে যে গতিশীল হচ্ছে এটা সে নিজেও বুঝবে এবং আপনারা যেন বুঝতে পারেন। এটার জন্যই মেইনলি আমাদের এই প্রোগ্রামটা করা। তো যেটা বলছিলাম পরীক্ষার কথা, তো এটাই। তো আলটিমেটলি কিন্তু স্টুডেন্ট রেজাল্ট ভালো হচ্ছে না। সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে চারিদিকে দৌড়াদৌড়ির কথা চিন্তা না করে সবসময় চিন্তা করতে হবে যে কিভাবে স্টুডেন্টের ওয়েলবিং হয়, কিভাবে তার ভালো হয়। সময় নষ্ট, ফোকাস নষ্ট, সেটা করা যাবে না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা, এবং লাস্ট যে বিষয়টা, যেহেতু আমি সবকিছু বলেই ফেললাম, তাহলে আমি বিশ্বাস করি, বা অ্যাডভান্স সায়েন্স বা আমরা যারা আছি আমরা বিশ্বাস করি, একটা স্টুডেন্টের ডেভেলপমেন্ট কখনোই শুধুমাত্র টিচারের কাছে না। টিচার, তার পারিপার্শ্বিক অবস্থা, তার পরিবার, তার পিতামাতা সবাই মিলে একটা স্টুডেন্টের ডেভেলপমেন্ট হয়। কেমন ডেভেলপমেন্ট? সেটা স্টাডির ডেভেলপমেন্ট হতে পারে, পড়াশোনা কেন্দ্রিক ডেভেলপমেন্ট হতে পারে, অথবা তার ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট হতে পারে। আপনারা সেটা বুঝেন ভালোভাবেই। তো আমি এটাই বলছি যে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আপনাদের রেসপন্সিবিলিটি থাকা উচিত। এটাই হচ্ছে আজকের টপিকের, মানে আজকের সেশনের মেইন পার্ট। এটা একটু আপনারা মন দিয়ে শুনলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, আমি প্রথমে লিখেছি কি নিয়মিত পড়া দেখা। পড়া দেখা মানে আসলে কি, আপনার স্টুডেন্ট বা আপনার সন্তান যখন বাসায় গেল, তখন আপনি জিজ্ঞেস করলেন যে আজকে তুমি কি কি পড়েছো, বা কি কি পড়া হয়েছে, বা টিচার তোমাকে কি পড়িয়েছে, কি কি লিখে আনছো, একটু খাতাটা দেখি, বা কি কি পড়ছো আমাকে একটু দেখাও তো বাবা। এইটুকু আপনি একটু বলবেন। তাহলে কি হবে, পড়াটা তো দেখা হবে যে না, সে তখন বাবা তো জানে যে, বা আম্মু তো জানে যে আজকে আমার টিচার এটা পড়াইছে, তাহলে পরের দিন তো আমাকে এটা পড়ে যেতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড যে বিষয়টা আমি বলছি, পড়া ধরা। আচ্ছা, কিন্তু পড়তেই তো বসে না, পড়া আপনি কিভাবে ধরবেন, পড়াটা কিভাবে আদায় করবেন? আমি যারা কম নাম্বার পেয়েছিল বা যারা একটু ইনসিনসিয়ার থাকে মাঝে মাঝে, আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি যে তোমার আসলে প্রবলেমটা কি। তুমি ক্লাসে পরিপূর্ণভাবে পড়া বুঝছে, ক্লাসে আমি পড়াচ্ছি, পড়া দাঁড় করায় তাকে জিজ্ঞেস করছি যে তুমি এটা বুঝছো কিনা, এবং তাকে আমি প্রশ্ন করছি, সে বুঝছে, অ্যান্সার দিচ্ছে, কিন্তু পরবর্তীতে গিয়ে সে পরীক্ষা খারাপ করছে বা তার মনে থাকতেছে না। এর একটাই কারণ, বাসায় গিয়ে সে ঠিকঠাক পড়তেছে না। এখন আপনার সন্তান আমার কাছে হয়তো 1 ঘন্টা থাকে, আপনার কাছে কিন্তু বাকি 23 ঘন্টা থাকে। তো আপনার এখানে ছোট্ট একটা অনুরোধ থাকবে আমাদের পক্ষ থেকে, এই রেসপন্সিবিলিটিটুকু থাকবে যে আপনার সন্তানকে পড়তে বসাতে হবে। এজন্য আমরা একটা প্ল্যান করেছি, লাস্টে লেখা আছে যে স্টাডি ইনফরমার। এটা নিয়ে একটু কথা বলবো, তার আগে আমি একটু বলি পড়া ধরার যে বিষয়টা। তো স্টাডি ইনফরমারটা আমি একটু দেখাই। স্টাডি ইনফরমার অবশ্য এটা হচ্ছে একটু মনে হয় আহ অন্য পার্টে আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম, পড়া দেখা, পড়া ধরা। ধরেন আপনি সন্তান আপনার 2 ঘন্টা পড়লো বাসায়, পড়ার পরে সে আপনাকে, আমরা এটা বলবো স্টুডেন্টকে, সে আপনাকে পড়াটা বোঝাই দিবে, পড়াটা দেখাই দিবে যে আজকে সে কি পড়েছে। এটা আসলে আমি শুরু করছি। আচ্ছা ভাইয়া, এটা তো, হ্যাঁ এটা একটু দেখেন। এই যে স্টাডি ইনফরমার, এটা হচ্ছে মেইনলি, এখানে সিরিয়াল থাকবে, একটা মান্থলি চার্ট থাকবে, যেখানে সিরিয়াল থাকবে, ডেট থাকবে, যে ধরেন আজকে 10 তারিখ, ক্লাসে সে অ্যাটেন্ড করেছে কিনা, হ্যাঁ ক্লাসে অ্যাটেন্ড করেছে, আজকে কি পড়ানো হয়েছে, ফ্লোবোতা ধরেন পড়ানো হয়েছে,
স্টুডেন্ট যখন বাসায় যাবে তখন স্টাডি টাইমের ভেতরে সে লিখবে যে আসলে এই টপিকটা সে বাসায় কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়ছে। 7:40 থেকে 8:30 পর্যন্ত ধরেন পড়ছে। পড়ার পরে আপনাকে গিয়ে বলবে যে আম্মু বা আব্বু বা বড় ভাইয়া ছোট বড় বোন, যে পড়া হয়ে গেছে, আমার হচ্ছে একটু পড়াটা ধরো। বা তখন আপনি বলবেন যে কি পড়ছো তুমি, একটু আমাকে বোঝায় দাও। ও আপনাকে বোঝায় দেওয়ার চেষ্টা করবে, আপনি বুঝবেন। বা হচ্ছে আপনি পুরাটা একবার দেখলেন, ও যে পড়াটা পড়ছে আজকে, ওই পেজটা আপনি একবার পড়লেন, পড়ার পরে আপনি ওখান থেকে ওকে কিছু কোশ্চেন করতে পারেন। তাহলে আলটিমেটলি কি হবে, ও যে এই 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়লো, পড়ার পরে ও একটা ফিডব্যাক দিল আপনাকে যে আমি এটা পড়ছি। পড়ার পরে ও একটা স্যাটিসফ্যাকশন কাজ করলো যে না ও পড়ছে, এবং আপনিও ভালো ফিল করবে যে না ও 2 ঘন্টা ধরে পড়ছে, পড়ে আমাকে পড়াটা বুঝাই দিছে। তখন কি হবে, তখন রিমার্ক থাকবে যে হ্যাঁ আপনি পড়াটা ধরে জন্য পারছে। দেন তারপর একটা সিগনেচার থাকবে, তখন সিগনেচারটা আপনি করে দিবেন। তার মানে আমি কি বুঝবো, যখন আমাকে পরের দিন এসে দেখাবে যে না ও বাসায় পড়েছে এতক্ষণ, এই কটা থেকে এই কটা পর্যন্ত পড়েছে এই টপিকটা, এবং আপনি সেটা পড়াটা নিয়েছেন বা আপনি দেখছেন। তো এইটুকু যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ স্টুডেন্টরা বাসায় পড়াটাকে আসলে শুরু করতে পারবে। কারণ অনেক সময় হয় কি, যখন কোনো স্টুডেন্টের বাসায় পড়ার অভ্যাস কম থাকে বা অভ্যাস থাকে না, রিসেন্ট সময়টাতে আসলে এদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে, এটা কিন্তু বাসায় খুব কম পড়ে, বাসায় পড়তে চায় না। তো যদি বলে যে বাসায় ব্যাচে সব পড়া হয়ে গেছে, ঠিক আছে ব্যাচে হয়েছে, কিন্তু সেটা রিভিশন দিতে হবে বাসায় গিয়ে। এই রিভিশনটাও দেওয়ার জন্য পড়তে বসতে হবে। আর স্টুডেন্টকে রেজাল্ট ভালো করার জন্য পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে, তার জন্য অবশ্যই ভালোভাবে তাকে প্রিপারেশন নিতে হবে, পড়তে হবে। তো আমাদের একটাই দায়িত্ব, আমি আমি বিশ্বাস করি যে অ্যাজ এ রেসপন্সিবল প্যারেন্টস হিসেবে আপনারা এইটুকু করবেন যে অন্তত স্টুডেন্ট কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়ছে, এবং সেখানে আপনি সিগনেচার করবেন। তখন আমি দেখবো, অনেক সময় স্টুডেন্ট এমন যদি করে যে সে মিথ্যাভাবে লিখে আনলো, এটা আমরা ধরার ব্যবস্থা করবো। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি বিশ্বাস করি যদি কোনো স্টুডেন্ট 1 মাস, জাস্ট 1 মাস টানা এই জিনিসটা ফলো করতে পারে, তাহলে সে তার পড়াশোনায় যে বসবে, পড়তে বসবে, এটা তার জন্য রেগুলার হয়ে যাবে। এবং এটা যখন কোনো স্টুডেন্ট রেগুলার হবে, তখন কিন্তু কোনো স্টুডেন্ট আর মানে ভালো খারাপ রেজাল্ট কিন্তু আর করতে পারবে না। অলওয়েজ সে কিন্তু ভালোর দিকে যাবে, অলওয়েজ ভালোর দিকে যাবে, ডেভেলপ হতে থাকবে। ভালো তো শেষ নাই, আরো ভালো হবে, যে যত ভালো আছে সে আরো তত ভালো হবে। তো এইটুকুই আমার রিকোয়েস্ট। অনেক সময় হয় কি, স্টুডেন্টদেরকে আমি মাঝে মাঝে বলে থাকি যে ওর একটু ফোন টোন নেয় বা ল্যাপটপ নিয়ে বসে থাকে বা টিভি দেখে। তো এইটুকু করবেন যে এইটুকু যেন পড়ে তারপরে বাকি কাজটুকু করে। তাহলে ওর মধ্যে একটা উদ্দীপনা কাজ করবে যে আমি দ্রুত পড়াটা শেষ করবো, আমাকে পড়াটা করতে হবে, পড়া না করা পর্যন্ত আমি মোবাইল পাবো না। তাহলে পড়াটা করবে আগে, পড়া করে আপনাকে পড়া দিবে, তারপর ওর হাতে মোবাইল পাবে। তাহলে ওরও একটা আর্জ থাকবে যে না আমি পড়াটা শেষ করবো, আব্বু আমাকে পড়া দিব, তারপরে আমি বাকি কাজ করতে পারবো। তো এই জিনিসগুলো যদি আপনি একটু দেখেন, টেক কেয়ার করেন, ইনশাল্লাহ আপনার সন্তান সামনে আরো বেশি ডেভেলপ হবে। তো এটা আমি শেষ করব এখন, ইনশাল্লাহ শেষ করে দিব। যেটা বলছিলাম, আমি এই টপিকটাতে আমি চলে আসি। তাহলে নিয়মিত পড়া দেখা, পড়া ধরা, আর স্টাডি ইনফরমালে সাইন করতে হবে, আর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা। কারণ শুধুমাত্র পড়লে হবে না, একটা স্টুডেন্টকে পড়াটাকে পরীক্ষার হলে বসে ব্রেনে নিয়ে আসতে হবে, এই জন্য অবশ্যই তাকে পরীক্ষা দিতে হবে। অনেক সময় হয় কি, অনেক স্টুডেন্ট কিছু অজুহাত দেয়, এক্সকিউজ দেয়, আপনারা চেষ্টা করবেন যেন স্টুডেন্ট কোনো অজুহাত না দিতে পারে। কারণ কি, আপনি যদি চিন্তা করেন যে একটা স্টুডেন্ট হয়তো সে 10 পেজ তার পরীক্ষা, সে হয়তো 5টা ক্লাস মিস করছে বা 2টা ক্লাস মিস করছে, সে আসেনি, সে পরীক্ষা দিতে চাচ্ছে না, না এটা করা যাবে না। সে যে 2টা ক্লাস পাইছে, সেই 2টা ক্লাসে যা পড়াইছে, আপনি বলেন যে সেই 2টা ক্লাস, সেই 2টা পেজ তুমি পড়ে পরীক্ষা দিয়ে আসো, এটুকু করতে পারেন, তাকে উৎসাহ দেন। আরেকটা বিষয় কি, অনেক সময় অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় না, ভয় পায় যে কম মার্ক পেলে বাসায় বকাবকি করবে। আপনারা শুরুর দিকে এটা একটু করবেন না। শুরুর দিকে যে কাজটা করবেন সেটা হচ্ছে, স্টুডেন্ট যদি কম মার্ক পায় তাকে উৎসাহ দেন, তুমি কেন কম পেয়েছো, তুমি পরেরটা ভালো করো। তখন দেখবেন যে ওর আরো বেশি আগ্রহ বাড়বে যে না আমি পরেরটা আরো বেশি ভালো করতে হবে, আম্মু তো আমাকে বকা দেয় নাই, আমাকে তারা উৎসাহিত করছে, এই জিনিসটা করতে হবে। তো এইটুকু যদি করতে পারে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে, তাহলে আমি বিশ্বাস করি কোনো স্টুডেন্ট আর মানে পিছনে ফিরে তাকাতে হবে না, সামনে শুধু ডেভেলপ হতে থাকবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। আরেকটা বিষয় আমি লাস্টলি বলেই শেষ করব। তো আমাদের উদ্দেশ্য বা আমাদের প্ল্যানটা আসলে কি, ওই যে বললাম একটু আগে, যে আমাদের এই ছোট ভাই বোন যারা আছে, ওরা যেন ভবিষ্যতে ওদের যে টার্গেট, ওদের যে স্বপ্ন বুয়েট মেডিকেল বা ভার্সিটি, ওটা বাস্তবায়ন যেন করতে পারে, তার জন্য তাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। কারণ এখন হয়তো অন্য একজন পড়ছে, সে যদি বসে থাকে, সে অন্যরা তার থেকে আগায় যাবে, এটা তো আমরা করতে দিতে পারি না। আমরা আমাদের স্টুডেন্টদেরকে বেসিক এবং কনসেপচুয়াল বেসই পড়াবো। তো অর্থাৎ ওদের যে ত্রিভুজ পেতে হবে, স্টুডেন্টের উদ্দেশ্য শুধু ত্রিভুজ পাওয়া নয়, আমাদের উদ্দেশ্য ত্রিভুজ যদি সে পড়াশোনা করে সে এমনি ত্রিভুজ পাবে, এটা নিয়ে তার কোনো টেনশন করা লাগবে না। কারণ যে শিখছে তার রেজাল্ট এমনি ভালো হবে, কিন্তু শিখতে হবে, না শিখে রেজাল্ট ভালো করে কোনো লাভ নাই বর্তমান সময়। শুধু ত্রিভুজ পাওয়া নয়, পরবর্তী শ্রেণীতে যেন ভালো করতে পারে, এজন্য আমরা বেসিক অ্যান্ড কনসেপচুয়াল নলেজ অর্জন এবং অ্যাডমিশনের স্বপ্নের বুয়েট মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের চান্স যেন এগিয়ে থাকতে পারে, এটাই আমাদের অ্যাডভান্স সায়েন্স ব্যাচের মেইন উদ্দেশ্য থাকে। তো আমি বিশ্বাস করি যে যদি এভাবে সামনের দিকে আগানো যায়, আপনার সন্তান সেরাদের সেরার ভেতরেই হবে।
তো এইটা বলেই আমি আসলে শেষ করতে চাই। ও, আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে, থ্যাংক ইউ জুবাইর তোমাকে মনে করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে এই যে গার্ডিয়ানস রেসপন্সিবিলিটি, এখানে আমি একটা বিষয় আসলে খুব ভালোভাবে মেনশন করতে চাই। আহ, যে যে ধর্মেরই আছেন, আমরা বিশ্বাস করি যে যে ধর্মেরই আছেন, প্রত্যেকে যদি আমরা ধর্ম মেনে চলি, ধর্মকে যদি পালন করি, ধারণ করি, তাহলে কিন্তু একজন সন্তানের মধ্যে বা একজন মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা, সততা, ন্যায়পরায়ণতা সহ যে মেইন মেইন মানবীয় গুণাবলীগুলো আছে, এই গুণাবলীগুলো কিন্তু তার ভেতরে ধারণ হবে। অর্থাৎ একজন মানুষের চরিত্র বা ক্যারেক্টার যদি তৈরি করতে হয়, গঠন করতে হয়, আমি মনে করি ক্লাস 9-10 এই সময়টাই ওদের শ্রেষ্ঠ সময়, যে সময়টাতে একজন মানুষের চরিত্র তৈরি হতে পারে, একজন সন্তানের একটা একটা শিশুর চরিত্র তৈরি হতে পারে। তার চরিত্র তো সবকিছু, সকল আঙ্গিকে থাকে। তো এজন্য অবশ্যই ধর্মগ্রন্থ পড়তে হবে। যে যে ধর্মের আছেন, মুসলিম হলে অবশ্যই চেষ্টা করতে হবে কোরআন পড়ার, অনেক সময় কোরআন অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। যারা অন্য ধর্মের আছেন, তারা অন্য ধর্মের যে গ্রন্থগুলো আছে সেগুলো সন্তানকে পড়াবেন, শেখাবেন। এই গুণাবলীগুলো কিন্তু বর্তমান সমাজে আমাদের, আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, সমাজের যে অবনতি, এই অবনতির কিন্তু অন্যতম একটা কারণ ধর্মীয় অনুশাসনগুলো মেনে না চলা। যখনই একজন মানুষের ভেতরে ধর্মীয় অনুশাসনগুলা ধারিত হবে, মানে থাকবে, তখন কিন্তু তার পক্ষে কোনো অন্যায় কাজ করা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এটা কিন্তু আর থাকবে না। তখন সে সবসময় চেষ্টা করবে কিভাবে ভালো থাকা যায়, সৎ থাকা যায়, অন্যকে উপকার করা যায়, এটাই। আর এটুকু আমি বলবো, যেমন আমি পার্সোনালি, আমি আমার ফ্যামিলি থেকে যেটা শিখেছি, বা অ্যাজ এ মুসলিম ফ্যামিলি হিসেবে আমরা সবসময় চিন্তা করি, যেমন সকালে উঠে কোরআন পড়া, ফজরের নামাজ পড়ে কোরআন পড়া, কোরআন শেখা, এই জিনিসগুলোতে আপনারা যারা মুসলিম আছেন আপনারা গুরুত্ব দিবেন। এবং অনেক সময় হয় কি, স্টুডেন্ট যখন সন্ধ্যায় পড়তে বসছে, তাকে পড়ার আগে 5 মিনিট 2 মিনিট একটু কোরআনটা পড়ে নিবে, তাহলে তার মন ভালো থাকবে। অনেক সময় এই স্যাটিসফ্যাকশনটা যখন কাজ করে, যে না আমি নরম মনের অধিকারী হতে গেলে কিন্তু ধর্মগ্রন্থ, ধর্মীয় অনুশাসন, এই মানবীয় গুণাবলীগুলো খুবই প্রয়োজন। তো এটাই হচ্ছে আমার বলার ছিল। আপনারাও চেষ্টা করবেন যেন সন্তান এর ভেতরে থাকে, যেন তার, সে শুধুমাত্র যে শুধু শিখছে সায়েন্স বা বিজ্ঞান বা সবকিছু এমন না, সে যেন একজন পরিপূর্ণ মানুষের মতো মানুষ হতে পারে। সেই বিষয়গুলো আমরাও চেষ্টা করব দেখার, আপনাদের কাছে অনুরোধ। তো আর আমাদের জন্য দোয়া করবেন। অ্যাডভান্স সায়েন্স ব্যাচের বিষয়ে যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা 7:30টার পরে, মানে সন্ধ্যা 7:30টার পরে অবশ্যই অফিসে থাকি, ফ্রি থাকি। আপনার যদি কারো দেখা করার প্রয়োজন হয়, যে কোনো বিষয়ে, স্টুডেন্টের স্টাডি বিষয়ে, টিচারের বিষয়ে বা যে কোনো বিষয়ে, আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। আমরা অ্যাভেলেবেল থাকি। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ।